দীপঙ্কর দাস, সন্ত্রাসের খবর আমরা কম পাচ্ছি ঠিকই, কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি এখনো সন্ত্রাস। মর্মান্তিক ঘটনা, ভাবা যায় না। দেখুন, সব জায়গায় রাজনীতিকে নিয়ে আসা ঠিক না, কিন্তু পরিবারের সদস্য, তার স্ত্রী তার বলছে টেনে নিয়ে গিয়ে সামনে মাথায় খুন করেছেন, এবং তিনি বলছেন আমরা 18 বছর বাড়ি ছাড়া ছিলাম। অভিযুক্ত তাহলে 18 বছর তো আর তৃণমূল ছিল না, এটাও ঠিক। এক্ষুনি যিনি আছেন তিনি বলবেন যে আমরা তো 15 বছর 18 বছর বাড়ি ছাড়া ছিলাম। সিপিএমের জামানা থেকেই তারা হয়তো বিজেপি করার অপরাধে অত্যাচারের শিকার হয়েছেন বলে এলাকা ছাড়া ছিলেন, এবং এই পরের 15 বছরও ফিরতে পারেনি। 3 মাস হয়েছে বাড়ি ফিরলেন। আমরা তো বলেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস টিকেছিল। আর এতদিন পর্যন্ত 322 জন ছিল, আজকে বাপিবাবুকে নিয়ে 323 জন, বর্ধমানে যদি ধরা হয় তাহলে 324। জানি না এখন বলতে বলতে সংখ্যাটা বেড়ে গেল কিনা। তাহলে এই যাদের মানে সন্ত্রাসের বাতাবরণে ক্ষমতায় টিকে থাকা, এবং যাদের আরাবুল থেকে শুরু করে শওকত থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর থেকে শুরু করে সব একেবারে নাম, একেবারে সম্পদ, সেই মুঘল বাদশারা সব তাদের সম্পদ এক একজন। সেই সব সম্পদকারীরা যদি দলের একটা কাণ্ডারি হয়, এবং তারাই যদি মূল ক্ষমতায় টিকে থাকার জন্য, একমাত্র ক্ষমতায় টিকে থাকতে হবে, দুর্নীতি করতে হবে, চুরি করতে হবে, রাহাজানি করতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে, এই যাদের রাজনৈতিক উৎস, একটা সময় সততার কথা বলেছে ছেড়ে দিয়ে পুরোটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তাহলে ক্ষমতায় দুর্নীতিগ্রস্ত থাকে কী হবে? থাকার জন্য যা যা করার দরকার তাই করেছেন, সেই জন্য সন্ত্রাসের হাতিয়ার করে সাধারণ বাংলার মানুষকে হত্যা করেছেন। আমরা সংখ্যা দিয়ে, নাম দিয়ে, পরিসংখ্যা দিয়ে প্রতিটা ঘটনাকে জানিয়ে দিয়ে বলেছি, এবং আজকের যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্ষমতা হারানোর পর, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে হারানোর পর ক্ষমতা ফিরে পাওয়ার জন্য বা কোনো দিন ক্ষমতায় আসা যায় কি না, এই সন্ত্রাসের অবস্থানকে আবার গ্রহণ করেছে, এবং সন্ত্রাসকে অবলম্বন করেই এই বাংলায় টিকেছিল এবং বাংলায় ক্ষমতা থেকে চাইছে। কিন্তু একটা কথা পরিষ্কার, যে এটা আমাদের এই আরেকজন কর্মীর জীবন গেল ঠিকই, সেদিন সংখ্যাটা আগামী দিন আমারও হতে পারে, কিন্তু কোনোভাবেই এই দম্ভ এবং অহংকারী বদনাম, মানে বাংলাকে শেষ বদনামকারী, যুব সমাজের চাকরি চুরিকারী, কয়লা বালি পাথর একের পর এক দুর্নীতিতে নিমজ্জিত দলটা এই বাংলার বুকে আর কোনো দিন কোনোভাবেই ফিরে আসবে না। নীলাঞ্জন, দেখুন, প্রথমে বলি যে ঘটনাটি ঘটেছে, দুটো ঘটনা, একটা বারুইপুরে ঘটেছে আর একটা বীরভূমের নানুরে ঘটেছে। দুটোই অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনো প্রাণ, তাদের দলমত নির্বিশেষে কারোর যদি প্রাণ যায় বা কেউ যদি পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার হয়, সে যে দল যার প্রতি করুক সেটাকে আমরা সমানভাবে কন্ডেম করি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি সরকার এসে গেছে বাংলায় মোটামুটি 104-5 দিন হয়ে গেল। তো এখন আমি যতটুকু পড়াশোনা করেছি সেখানে আমি জানি যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি গত এই 3 মাস প্লাস এই সময়কালে যে পরিমাণ অবনতি আমরা দেখছি, সেটা সত্যি অভাবনীয়। আমরা দেখলাম যে কীরকমভাবে পুলিশ কাস্টডিতে থাকা একজন তৃণমূল নেতা, তাকে পুলিশ কাস্টাডিতে সে পুলিশি অত্যাচারে সে খুন হয়ে গেল। তার কি রিপোর্ট এলো আমরা জানি না। আমি বিরজু কেওটের কথা বলছি, হালি শহরে। এবং তারপরে আজকে এই দুটো ঘটনায় আমি আসি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং যেই পরিবার তাদের স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। এই যে বিজেপি কর্মী মারা গেছেন বাপি প্রামাণিক, তার পরিবারের দাবি হচ্ছে তাকে যে খুন করেছে, পরিকল্পনা মাফিক খুন করেছে, তার নাম হচ্ছে সুজন মণ্ডল, এবং সে সেখানকার বিজেপি নেতা। হতে পারে কখনো সে তৃণমূল করতো, সেটা হতে পারে। একটা রাজ্য যখন মানে একটা পলিটিক্যাল লেগেসি চলে, সেখানে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দল চেঞ্জ করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে সে বিজেপির নেতা, এবং সেটা লোকে বলেছে, এবং বিজেপি বলছে তাকে নাকি কিছুদিন আগে সাসপেন্ড করা হয়েছিল, কিছু কারণে হয়তো সেই ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছিল। তার নাম সুজন মণ্ডল। এটা প্রথম ঘটনা, এটা যেটা বারুইপুরে ঘটেছে। কোন বারুইপুর? যেখানে কিছুদিন আগে একজন শিশু কন্যা সে ধর্ষিতা হয়েছিলেন, এবং সেখানে মূল অভিযুক্ত এখনো ফেরার। আরেকটি ঘটনা যেটা ঘটেছে, সেখানে তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে, নানুর এই ঘটনাটা ঘটেছে। সেখানে একজন বিজেপি নেতা রসময় দাস, তার বাড়ির সামনে বোমা মানে
ছোড়া হয় এবং কিছু পরিত্যক্ত বোমাও ছিল এবং পুলিশ পরবর্তীকালে সেখানে এসে সেই বোমা উদ্ধার করতে গিয়ে একটা বোমা পেটে গেছে। এবং একই সাথে বাড়িতে এই যে সাদা থানের, আপনি বুঝতে পারছেন এই যে কালচারটা, এই যে পলিটিক্যাল ভায়োলেন্সের কালচারটা, যেটা সেই সিপিএম আমল থেকে এই জিনিসটা চলছে, এই সাদা থানের রাজনীতিটা আমরা তখন থেকেই দেখেছি কিরকম ভাবে কংগ্রেস এবং তৃণমূলের বদল তো আমরা দেখতে পাচ্ছি না। আমি ওই জন্যই আমি প্রথমেই না কালচারের বদল এটা একদমই গ্রাম। এবং এই জায়গাটাতে প্রথম যে কাণ্ডটা, একটা পয়েন্ট আমি মিস করলাম, তোমার কাছেই থাকবো। রাজারহাটে কিছুদিন আগে আমরা দেখছিলাম, ওই যে সময় বোধহয় তরুণজ্যোতি তিওয়ারি উনি এখানে নেই, তাও আমি বলছি, তরুণদার সেই ছবিও আমরা দেখাচ্ছি একটু। ওই সময় সাদা থান প্রচুর পাওয়া গেল। আচ্ছা, তারপরে আমরা বাইপাসের ধারে দেখলাম, বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে সাদা থান পাওয়া গেল, আরো অনেক কিছু পাওয়া গেছে সেখানে, সেগুলো আমি উল্লেখ করছি না। সেগুলো সাদা থান নাকি মহিলাদের পরিধানের জন্য কোনো, না সেটা সাদা থান না কি সেটা আমি জানি না, সেটা আমি উনি দেখাচ্ছেন এবং বলেওছেন না উনি ওটা গিয়ে প্লান্ট করেননি, এটার কি প্রমাণ আছে? এবং এখানে আমি দেখছি যে নীল পাড়ের শাড়ি, ওই জন্য আমি এই সমস্ত কথা, এগুলো হচ্ছে জার্গনস, এগুলো হচ্ছে কথাবার্তা, রেটরিক। তিনি গিয়ে এক গাড়ি থান গিয়ে ওখানে রাখেননি, এর কোনো প্রমাণ আছে? ওই জন্য এই কথার মধ্যে আমি যাব না। এই যে যেই ঘটনাটা ঘটেছে, যেটা বারুইপুরে ঘটেছে, যেখানে একজন বিজেপি কর্মী, সে দীর্ঘদিনের কর্মী এবং সে দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিল এবং 15 বছরে আমাদের শাসনকালেও সে বাড়ি ফেরত আসেনি এবং বিজেপি ক্ষমতা এসছে, এখন সে বাড়ি ফিরেছে এবং সেখানে একজন বিজেপির অন্য একজন কর্মী, এবং কি নিয়ে বিবাদটা ছিল হচ্ছে পুজো কমিটির কে দখল নেবে, এইটা নিয়ে বিবাদ থেকে। তো ওই জন্য আপনাদের প্রতিবেদনে একটা গলদ ছিল, সেটাকে আমি ফার্স্টে কারেক্ট করলাম। এগুলো আমাদের করতে সময় চলে যায় আসলে। তো সেই জায়গা থেকে বলবো যে বিজেপির আমলে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী, বারুইপুরের মতন একটা জায়গা যেখানে এত বড় একটা প্রায় রাইট লাইক সিচুয়েশন হলো, গণপিটুনিতে একজন অভিযুক্ত মারা গেল, আগের কেসটার কথা বলছি, গণধর্ষণের কেসটা বলছি, শিশুকন্যার সাথে, সেই জায়গাতে তারপরেও যে ল অ্যান্ড অর্ডারের কোনো রকমের উন্নতি হয়নি, বরঞ্চ দিন দিন অবনতি হচ্ছে, সেটাই আমরা দেখছি।